শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সুপার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে পুরো অনুষ্ঠানে আপনাদের সাথে থাকছি আমি সুস্মিতা, এবং সেই সাথে রয়েছে আমি রোম্মান। দর্শক, আমার পক্ষ থেকে আপনাদের জন্য সুন্দর দিনের প্রত্যাশা। সুস্মিতা, কেমন আছো? শুভ সকাল। শুভ সকাল তোমাকেও। আমি তো বেশ ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। চারপাশে অনেক সবুজ, এবং সবুজ দেখলে মনটা ভালো হয়ে যায়। একদমই তাই, সবুজ আমাদের মনকেও সবুজ করে তোলে। এবং লাল সবুজের বাংলাদেশ, তুমি আসলে আজকে লাল সবুজকে ধারণ করেছো, সেটা খুব ভালো লাগছে। একদম তাই, মনে হৃদয়ে বাংলাদেশকে ধারণ করেছি এবং আসলে চেষ্টা করি আমরা যে প্রতিটা সকাল এরকম রঙিন হয়ে উঠুক, লাল সবুজ এবং আরো নানান রঙে। অবশ্যই। এবং আমাদের সঙ্গে তো একজন রঙিন অতিথিও আছে। অবশ্যই, সেই রঙিন অতিথির গল্পগুলো আমি যখন জানছিলাম অনেক বেশি অনুপ্রাণিত হচ্ছিলাম। আসলে মানুষ যে কোনো জায়গায় যে কোনো অবস্থান থেকে সাফল্যের শিখরে পৌঁছে যেতে পারে। আসলে একদমই তাই। চলো জানিয়ে দাও। একদম। দর্শক, আমাদের মাঝে আছেন রন্ধনশিল্পী এবং উদ্যোক্তা সাজিয়া ফেরদৌস। চলুন শুরুতে তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, ভালো আছি। আপনারা কেমন আছেন? আমরা খুবই ভালো আছি। বলছিলাম যে আপনি একজন সফল মানুষ। সুস্মিতা বলছিল রঙিন মানুষ। নিজেকে কতটা রঙিন মনে করেন? আমি অনেক রঙিন মনে করি। প্রতিটা মানুষই কিন্তু রঙিন। আচ্ছা, চেষ্টা করতে হবে আর কি, রংটা খুঁজে বের করতে হ্যাঁ। হবে। বাহ। আপনার জীবনের রংটা আসলে আপনি ঠিক কবে থেকে খুঁজে পেয়েছেন বলুন তো? একদম শৈশব, কৈশোর, নাকি একদম এক একটা বর্তমানে? পর্যায়ে আসলে এক একটা রঙিন চলে আসে। শৈশবে একরকম, কলেজ লাইফটা একরকম, বাচ্চা হওয়ার পর একরকম, বিয়ের পর একরকম। এটা আসলে নিজেকে ওভাবে তৈরি করাটাই হচ্ছে রঙিন, মেনে নেওয়া, মানিয়ে নেওয়াটা আর কি। আচ্ছা, চলুন একদম ছোটবেলার রংটা খুঁজে বের করার চেষ্টা করি। কি বলো সুস্মিতা? একদমই তাই। শৈশব কতটা রঙিন ছিল জানতে চাই। শৈশবটা ভালোই লেগেছে, সবারই শৈশবটা অনেক মধুর হয়। আমারও আমরা তো গ্রামে বড় হই নাই, আমার আসলে নোয়াখালী অঞ্চলেই বড় হওয়া আর কি। একদম শহরে মাইজদিতে। আমার দাদা বাড়ি হচ্ছে মাইজদি থেকে প্রায় আধা ঘন্টা দূর, কিন্তু ওখানে আমি যখন খুব ছোট ছিলাম আমরা মাইজদি চলে আসি, আমার বাবা বাড়ি করে ওখানে চলে আসে। তো ওটা একটা হচ্ছে মানে ইটের তৈরি, উপরে চাল ছিল আর বিশাল উঠানের মতো একটা জায়গা ছিল। আমাদের গন্ডি ছিল ওই উঠানের মধ্যেই। মানে আমার বাবা তো চাকরি ক্ষেত্রে বাইরে থাকতো, তো আম্মা আমাদেরকে খুব মানে একটা লিমিটের মধ্যে বড় করেছে। মানে বের হওয়া, কোথাও যাওয়া একা ছাড়তো না। তো আমাদের আশেপাশে প্রতিবেশীরা সবাই আমাদের বাসায় চলে আসতো। ওই উঠানে আমাদের মানে গল্প হতো, খেলাধুলা হতো, ভালোই লেগেছে। এখনো আমি আমার বাচ্চাদের সাথে ওই গল্পগুলি করি যে বিকালটা আমরা কত মজা করেছি। এই জিনিসটা ওরা পায় না, ওরা বুঝতেও চায় না। ওরা ওই হচ্ছে মানে যান্ত্রিকভাবেই বড় হচ্ছে, যেটা আমি পেয়েছি ওরা ওটা পাচ্ছে না আর কি। বাহ। একটু পরিবারের কথা শুনি। বাবা, মা, ভাই, বোন সবাইকে নিয়ে পরিবার। আমরা হচ্ছে 4 ভাই বোন। আমার বড় ভাই হচ্ছে, আমি হচ্ছে 3 নাম্বার, আমার বড় আপু হচ্ছে লয়ার, আর আমার উপরে দ্বিতীয় যে ভাইয়া ও হচ্ছে ইউকেতে থাকে, আমি তৃতীয়, আর আমার ছোট ভাইটা আছে, ও হচ্ছে বিজনেস করে। বাহ। এই 4 জনের পরিবার। বাবা বলছিলেন বাইরে থাকে, কর্মসূত্রে বাইরে থাকতেন। কোথায় থাকতেন তিনি? উনি ওমান ছিল। আচ্ছা, তো মা একা হাতে আপনাদের 4 ভাই বোনকে বড় করেছেন বলা হ্যাঁ। যায়। তো আপনি বলছিলেন যে একটু লিমিটেশনের মধ্যে রাখতো, এছাড়া আর কতটা শাসন পেয়েছেন মার থেকে? শাসন তো এখনো পাই, মারা না সবসময় মনে হচ্ছে শাসন করে। আমি মা হয়ে গিয়েছি, এখনো শাসন করে, ওটা ভালো লাগে, ওটা হচ্ছে মধুর শাসন। শাসনটা ছিল এরকম যে পড়ার সময় পড়া, তখনকার সময় কিন্তু বিটিভি ছিল। তো আমি আবার খুব রবিন হুড আর একটা মাইকগাইভার ছিল বিটিভিতে, এটা খুব মানে ঝড়ক তুফান হবে, আমি রিলেট করতে পারছি, ও পারবে না। মায়ের খাবো কিন্তু ওটা আমাদেরকে দেখতেই হবে। তো একবার হচ্ছিল কি মানে আমার পরীক্ষা, তো আম্মা বলছে যে পড়া শেষ করে আমাকে দিয়ে তারপর দেখবি। তো আমার তো মানে পড়া হচ্ছে না, কখন মাইক গেভারটা দেখবো, ওটা খুব মানে জনপ্রিয় ছিল। জি, জি। আমি খুব ভক্ত ছিলাম। বুধবার রাতে হতো। হ্যাঁ হ্যাঁ, একদিনে হতো। জি। তো ওটা হচ্ছে আমরা হচ্ছে লুকাই টুকাই মানে পড়া টড়া দিতে পারি না, আম্মা আমাদেরকে দরজা বন্ধ করে দিয়েছে, পড়া দিতে পারলি না আমরা দেখাবো না, ওটা তো আর পরের দিন রিপিটও হবে না, এখনকার মতো আর ইউটিউবে সার্চ দিয়ে দেখবো না। তা আমরা না খেয়ে আমরা ঘুমাই গেছি, আমরা আবার ভিতর দিয়ে লক করে দিলাম, আম্মা তো বাইরে দিয়ে দিছে। এই ধাক্কায় ধাক্কা আমাদের সবগুলিকে দিল মায়ের, যে পড়াটা হলো না, মাইক গাবারটা দেখা হলো না। ওই লিমিটেডটা এখন মানে এখন চিন্তা করলে খুব মধুর লাগে, খুব মানে আনন্দই ছিল। আর হচ্ছে আম্মা চাইছিল যে যেহেতু আব্বু বাইরে ছিল,
আমরা পড়াশোনা করতাম, উনি খুব খেয়াল করতো, মানে আমাদেরকে খুব শাসন করে যে বড় করছে সেটা না, বন্ধু সুলভ ছিল, কিন্তু মানে বাইরে যাওয়া আড্ডা মারা এগুলি খুব কম দিত, মানে যা হবে আমাদের বাসার ভিতরে হবে। আমরা যে পাড়াটাতে বড় হলাম, মানে এটা হচ্ছে নোয়াখালী কলেজের সাথে, ওটাতে আমাদের পাড়ার মধ্যে খুব একটা বন্ডিং ছিল। জি। প্রতিটা সপ্তাহে প্রতিটা দিন আমরা বিকেলে সবাই খুব গল্প করতাম, এক এক আন্টি এক এক রকম খাবার নিয়ে ওনারা একটা, এখনকার সবাই না বর্তমানে টাকা দিয়ে সমিতি করে, তো ওনাদের সমিতি ছিল যে আমার বাসায় তুমি আসবা, তোমার বাসায় আমরা যাব বাহ। খাবার নিয়ে। ওই যে খুব মানে একটা বন্ডিং ছিল, ওটা খুব মিস করি। আপনি একদম সোনালী দিনের কথা বলছেন এবং সেই দিনগুলোতে হারিয়ে যাচ্ছিলাম, খুব ভালো লাগছে। তবে আপনার গল্পের কিছুটা কিন্তু আমরাও জানি, সেগুলো একটু জানাবো দর্শকদের, হ্যাঁ অবশ্যই জানাবেন। তারপর আবার আপনার কাছে ফিরছি। ওকে। দর্শক, নোয়াখালীতে বেড়ে ওঠা আমাদের আজকের অতিথি সাজিয়া ফেরদৌস পড়াশোনার পাশাপাশি সাংবাদিকতা প্রশিক্ষণ নিয়ে স্থানীয় পত্রিকায় লেখালেখি করেছেন এবং মানবিক কাজেও তিনি সেখানে যুক্ত রেখেছেন। বিয়ের পর ঢাকায় এসে সংসার এবং সন্তান সামলানোর পাশাপাশি তার জীবন সীমাবদ্ধ হয়ে পড়ে, তবে তিনি থেমে থাকেননি। ছোট্ট পরিসরে বুটিকের ব্যবসা শুরু করে উদ্যোক্তা জীবনের প্রথম ধাপে তিনি প্রবেশ করেন। করোনাকালে সেই ব্যবসা বন্ধ হয়ে গেলে নতুনভাবে শুরু করেন রান্নার কাজ, যা ধীরে ধীরে পরিচয়ের মূল ভিত্তি হয়ে ওঠে। বিভিন্ন ফ্রোজেন খাবার তৈরি এবং বিক্রির মাধ্যমে তিনি নিজের দক্ষতা প্রমাণ করেন। রান্না বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতায় নিয়মিত অংশগ্রহণ করেছেন। 2024 সালে পাক্কা রাঁধুনি সিজন 2-তে চ্যাম্পিয়ন হওয়া তার জীবনের সবচেয়ে বড় অর্জনগুলোর একটি, যা তাকে বেশ পরিচিতি এনে দেয়। এছাড়া সিফুড কুকিং কম্পিটিশনে তিনি সেরা 7, প্রাণী সম্পদ ভিত্তিক রান্না প্রতিযোগিতায় সেরা 4, মার্কস ডেজার্ট কুইন প্রতিযোগিতায় সেরা 5 এবং আজকের অনন্য প্রতিযোগিতায় তিনি সেকেন্ড রানার আপ হয়েছিলেন। চলুন তার কাছে আবারও ফিরে। এত ভালো অর্জন লাগছে আপনার। শুনতে। সব জানি আমরা। হ্যাঁ। তো সেই সময়ের কথা বলছিলেন আপনি, আমরা হারিয়ে যাচ্ছিলাম যে নস্টালজিয়া, কারণ নিজেরা একটা সমিতি করতো, আসলে কারোর জন্য অপেক্ষা করতো না আর কি। তো সেই সময়গুলো আপনাকে কি শিক্ষা দিয়েছে? নিশ্চয়ই পরোক্ষভাবে আপনার ভেতরে একটা আদর্শ মানুষের বীজ বপন করেছিল। এই যে সামাজিকতাটা হচ্ছে সবচেয়ে বড়, যেটা আমি শিখে আসছি সবার। আমার সমস্যাতে ওরা চলে আসছে, আমি চলে যাচ্ছি, তারপরে হয়তো বা আমার আম্মা ঢাকায় আসছে, ওই আন্টিরা আমার বাসায় এসে থাকতেছে, এভাবে ছায়া দিয়ে রাখছে। তারপরে একটা মানে কোনো সমস্যা হলো, অসুখ হলো, সবাই এক জায়গায় চলে আসে। এটা আমি ঢাকায় এসে খুব মিস করি। ওই পাড়াটাকে এখন আমি মিস করি, কিন্তু আমরা বড় হয়েছি, সবে চলে আসছি, কিন্তু আমাদের মধ্যে এখনো সেই যোগাযোগটা, যেহেতু এখন সোশ্যাল মিডিয়া আছে, নেট ওয়ার্ক আছে, আমাদের গল্প হয়, কথা হয়, আড্ডা হয়, কিন্তু ওই সময়টা এখন আর পাই না। আর সবচেয়ে মজার বিষয়টা ছিল শবে বরাতে কার বাসায় কত আইটেমের রান্না হয়, কে কার বাসায় কতটা পাঠাবে। আমার মাও কিন্তু অনেক রান্না করছে, কিন্তু আমার ওই আন্টির বাসায় খাবারের প্রতি আমার কেন জানি একটা, হ্যাঁ কখন আসবে, কি খাবো, ওই জিনিসটা খুব ভালো লাগতো। রাত ভরে আমরা সবাই আড্ডা মারতাম, চা খেতাম, হাঁটতাম। আমাদের পাড়াটা ছিল এরকম যে কলেজের আশেপাশে ছিল, তো ওই এরিয়াটা সবসময় জমজমাট ছিল। কিন্তু আমাদের ওই আম্মা হচ্ছে একটু মানে শাসন করতে বেশি, আব্বু বাইরে ছিল, আমার বোনের বিয়ে হয়ে গিয়েছে, ও ঢাকা চলে আসছে, আমার ভাই বাইরে পড়ার জন্য চলে গেছে, আমার ছোট ভাইটাও ঢাকা কিন্তু হোস্টেলে ছিল, শুধু আমি আর আম্মা ছিলাম, তো সব শাসন আমার মধ্যেই চলে আসছে। আচ্ছা, আপনার পড়াশোনা মাঝপথে বন্ধ হয়ে গিয়েছিল তাই না? হ্যাঁ, আমার বাচ্চা ছোটটা হওয়ার সময় আমি আর মানে ডিগ্রিটা একদম লাস্ট ইয়ারে কমপ্লিট করতে পারি নাই। আচ্ছা, আপনি এসএসসি বা এইচএসসি কোত্থেকে করেছেন? আমার হচ্ছে সব নোয়াখালীতে, হচ্ছে নোয়াখালী মহিলা কলেজে আর নোয়াখালী সরকারি কলেজে ডিগ্রিটা। আচ্ছা, যে কলেজ আপনি বলছিলেন যে বাড়ির একদম পাশে ছিল, সেই কলেজেই পড়াশোনা। তো একদম বাড়ির পাশে কলেজ, তো সেই সময়টাতে আসলে যদি জিজ্ঞেস করি যে কলেজ জীবনে উপভোগ করাটা কতটা হতো, বা মাঝে মধ্যে হয় না বন্ধুদের সঙ্গে এদিক সেদিক সমস্যা চলে ছিল, যাওয়া? বাড়ির পাশে কলেজ ছিল, ঘন্টাটা বাজলে আম্মা বলতো যে কই ছিলি, মানে ওটাও ফাঁকি দেওয়ার ব্যবস্থা ছিল না। মানে আমার ক্লাসটা হচ্ছে কি মানে একদম হেঁটে গেলে 2 মিনিটের জায়গা ছিল, তো ওটাও হচ্ছে ভার্সিটি ওঠার পরও সে স্বাধীনতাটা আমার খুব তার কম মানে ছিল। কখনো স্কুল কলেজ বাঙ্ক করেন নাই কিংবা ফাঁকি হয়নি। পালিয়ে সিনেমা দেখা হয়নি? না, সেটা কখনো হয় নাই। বিয়ের পরে হাজবেন্ডের সাথে এখানে ঢাকায় এসে দেখেছি। ওখানে আসলে একটাই হচ্ছে সিনেমা হল রোশন বাণী, অতটা মানে আমাদের ফ্যামিলি কখনো ওখানে দেখে নাই। আচ্ছা। হয়তো বা বাসার সাথে দেখি এমনই হতে পারে, কখনো আমাদের দেখা হয় না ওখানে।
আচ্ছা, তো বলছিলেন যে পড়াশোনা চলাকালীন অবস্থাতেই বিয়ে হয়ে গিয়েছিল, সেটা না, হ্যাঁ, আমি যখন ডিগ্রি ফার্স্ট ইয়ার পরীক্ষা দিয়েছি তখনই আমার বিয়ে হয়ে গিয়েছে। আর আমি যে কলেজ লাইফটা যে খুব এনজয় করবো সেটাও না। আম্মা কি করছে, রিক্সা একটা আমাকে রিজার্ভ করে দিয়েছে, টাকাটাও হাতে দিত না। আচ্ছা তবে এখন আমি এগুলি খুব মানে আমার মনে হচ্ছে আমার আম্মাই বেস্ট ছিল আমাকে মানে এভাবে লালন পালন করার জন্য। আমিও ওভাবে হয়তো তৈরি হয়েছি। খারাপও মানে উনি চিন্তা করতো যে আমার আব্বু বাহিরে, বাসায় কেউ নাই, জি। ওভাবেই আমাকে শাসন করে বড় করেছে। কিন্তু উনি আমাকে সব কাজে হেল্প করেছে। যেমন কলেজ থেকে আমরা ট্রেনিংগুলি আসে না, অনেক জরিপ থেকে কলেজে আসে, উনি আমাদেরকে বলতো হ্যাঁ করবি। তারপরে যে কোনো কাজের ক্ষেত্রে উনি চাইছে যে আমরা সফল হই, সেক্ষেত্রে আবার উনি আমাকে সাপোর্ট অনেক করেছে যে কোনো কাজেই। তারপরে যখন ছোটবেলায় আপনি ছিলেন, স্বপ্ন তো অবশ্যই দেখতেন, কি স্বপ্ন আমি দেখতেন? চাকরি করবো এটা আমি খুব স্বপ্ন দেখতাম। মানে যে কোনো সেটা এখনো চাকরি। হয় নাই। হ্যাঁ, আচ্ছা, তবে আমি যখন স্কুলে পড়ি, আপনার ফার্স্ট ইয়ারে থাকি, তখন কিন্তু আমি অনেক পরীক্ষা দিয়েছি হেলথের। ওখানে হেলথের লোক নাই সরকারিভাবে, ওগুলিতে আম্মা অনেক সাপোর্ট করতো। যতবার পরীক্ষা দেওয়ার দরকার দিতে থাকো, এই যে কাগজপত্র তৈরি করা, ওগুলি সব উনি আমাকে রেডি করে দিত। তারপর হচ্ছে প্রাইমারি স্কুলের পরীক্ষা দেওয়া, ওগুলি কিন্তু হয়তো আসি নাই ওভাবে, কোর্স মানে পড়া হয় না এইভাবে, কিন্তু আমি দিয়েছি সবগুলিতে, যতগুলি পরীক্ষা থাকতো সবগুলি দিতাম। বাহ। ডিগ্রি কলেজে কোথায় পড়েছিলেন? নোয়াখালী সরকারি বিশ্ববিদ্যালয় আচ্ছা, কলেজ। ওটাই আমার বাড়ির পাশে। আচ্ছা, ও, কোন আচ্ছা। বিভাগে পড়াশোনা? আমি হচ্ছে আর্টসে। আচ্ছা, তো এই যে স্বপ্ন দেখতেন চাকরি করার, এটার পেছনে কোনো নির্দিষ্ট কারণ ছিল যে কেন চাকরি করতেই হবে, এটা কেন মনে হতো? না, করতে হবে না, পড়াশোনা করছি নিজের জন্য তো কিছু করতে হবে, ওটা ওই ক্ষেত্রে আমার চাকরি করার খুব ইচ্ছে ছিল। পড়াশোনা শেষ করে আসলে বিয়েটা করার ইচ্ছে ছিল, হয়ে ওঠেনি। তো পড়াটাও আমাকে কিন্তু ফ্যামিলি অনেক চাইছে যে পরবর্তীতে আমি পড়াটা কমপ্লিট করি, আমারও হয়ে ওঠেনি। আর মানে ইচ্ছেই হয়নি, আমার নিজের ইচ্ছে হয়নি। আমি চাইলে কিন্তু আমার হাজবেন্ড কিন্তু অনেক সাপোর্ট করে, আমি দিই নাই। আচ্ছা, যেটি বলছিলেন যে পাড়া মহল্লায় আপনাদের মধ্যে সমিতি গঠন হতো এবং বিভিন্ন একটা সৌহার্দ্যের একটা সম্পর্ক ছিল, কালচারাল অ্যাক্টিভিটিসও হতো আর কি। আপনারা যে লেখালেখি কিংবা আপনার এই ধরনের কার্যক্রম আসলে শুরুটা কিভাবে? আমার লেখালেখি হলো, ওখানে আমরা যখন ফার্স্ট ইয়ারে থাকি, একটা হচ্ছে এনজিও থেকে কলেজে মানে নোটিশ দিল যে আপনারা চাইলে ইন্টারভিউ দিতে পারেন, সিভি জমা দিতে পারেন, আমরা সাংবাদিকতা ট্রেনিং করাবো। এটা ছিল ম্যাচ লাইন মিডিয়া সেন্টার। এটা হচ্ছে আপনার 2001-এর কথা বলতেছি। তো পরে আমি সিভি টিভি রেডি করে ইন্টারভিউ দিলাম, দেখলাম যে এর আগে হচ্ছে লোকাল পত্রিকাগুলি আছে না, আমাদের সপ্তাহে 1 দিন 2 দিন করে এরকম স্টুডেন্টদের লেখাগুলি যাইতো। তো আমাদের বাসায় যে টোকাইরা আসতো, তারপরে ওই যে চুরিওয়ালা ফেরিওয়ালা আসতো, ওদের রিপোর্টগুলি আমি দিতাম। ওভাবে আমার লোকাল কিছু পত্রিকার সাথে মানে আমার যোগাযোগ হয়। কলেজ থেকে আসার সময় আমি দিয়ে চলে আসতাম ওগুলো, মানে সব যত কাজে করবো ওদিকে তো আম্মা আবার আমাদেরকে খুব উৎসাহ দেয়, আমাদের 4 ভাই বোনকে, যে কিছু একটা করো, মানে কখনো কোনো কিছুতে না করে নাই, মানে আমাকে চেষ্টা করতে হবে, বাকিটা উনি হেল্প করবে। তো পরে ওই সাংবাদিকতা ট্রেনিংটা আমি মানে ইন্টারভিউতে কিভাবে জানি চলে আসলাম অনেকজনের মধ্যে। তো ওখানে আমাদের 10 দিনের একটা ট্রেনিং করিয়েছে। আর সবচেয়ে বড় কথা, ওখান থেকে আমি সম্মানই পেয়েছি। আচ্ছা, কত? তখনকার তেমন ঠিক মনে নাই, 3 থেকে 4 হাজার হবে। আবার যাতায়াত গাড়িও আনা নেওয়া করতো, আবার আমাদের লাঞ্চ 3 বেলার খাবারই দিত, সকালে নাস্তা, দুপুরের, বিকেলের। এটা হচ্ছে আমার জন্য ফার্স্ট টাইম আর কি। তখন এটা হওয়ার পর ওনারা আমাদের একটা মানে জরিপ দিচ্ছে যে তুমি তোমার এলাকা নিয়ে কিছু একটা দেখাও, ট্রেনিং থেকে কি শিখলা। তো আমি দেখলাম কি আমার পাড়াতে একজন আছে, মানে হামাগুড়ি, ওনার পা নাই, হামাগুড়ি দিয়ে দিয়ে উনি, আমাদের ওখানে না আবার বর্ষাকালে খুব পানি উঠে, আচ্ছা, পানি উঠতো আর কি। তো উনি ওইটা দিয়ে দিয়ে কিভাবে জানি চলে যায়। তো ওই আমি ওনার ফ্যামিলির সাথে কথা বলে, আমাদের বাড়ির পিছনেই ছিল, যে আমি আপনাকে নিয়ে মানে একটা প্রতিবেদন লিখতে চাচ্ছি। তো উনি বলছে আমার তো কিছু লাগবে না, আমার একটা হুইল চেয়ার লাগবে। তো আমি বলছি তাহলে তো আপনাকে আমার ছবি তুলে দিতে হবে। তো ওনাকে আমার নিয়ে ছবি টবি, তখন তো স্টুডিও ছিল, ছবি তুলে তারপর আমি লেখাটা আমার যে আমি যে খুব গুছিয়ে লিখতেছি সেটাও না। তো ওখানে একজন স্যার ছিল, বললাম যে কিভাবে লিখবো। তো উনি আমাকে এভাবে বলে দিচ্ছে যে ওনার এটা কিভাবে হলো, যে আগে যে পোলিও খাওয়ায় নাই ওভাবে ওনার একটা পা বিকলাঙ্গ হয়ে গিয়েছে আর কি তখনকার।
তো এভাবে গল্পগুলি গুছিয়ে আমরা তো লিখে দিয়েছি, ওনারা ওনাদের মতো করেছে। তো 1 সপ্তাহ পরে ওটা আমাদের লোকাল পত্রিকায় সবগুলিতে আসছে, তারপরে জাতীয় পত্রিকায়ও আসছে, আমার আসলে ঠিক মনে নাই। তো ওগুলি আবার হচ্ছে আমাকে ডেকে, ওই লোকটাকে ডেকে একটা হুইল চেয়ার দিয়েছে, একটা বড় আয়োজন করে। আমি না ওই দিন সত্যি খুব কান্নাই করে দিয়েছি, মানে আমি কি আসলে পেরেছি, মানে এটা আমার আমার জন্য খুব ভালো লেগেছে। আমার জন্য ওনাকে আবার সম্মানীয় দিয়েছে, একটা হুইল চেয়ার করে। আবার যে ওনাকে যে আমি রিক্সা করে আনা নেওয়া করেছি, ওই ভাড়াটা ওরা দিয়ে দিয়েছে। তা কারা দিয়েছে বললেন? এটা হচ্ছে ওই যে ম্যাসলাইন মিডিয়া সেন্টার, আচ্ছা। ওনারা এই জরিপগুলি করে আচ্ছা। ওনারাই দিয়েছে, ওই এনজিও থেকেই দিয়েছে। মানে সুস্মিতা সেখান থেকে কিন্তু শুরু। একদমই তাই। এবং আপনার শুধু যে আপনি নিজের সম্মানী পেলেন বা নিজের একটা স্থান তৈরি হলো সেটাই না, আপনার মাধ্যমে আপনার এলাকার একজনের একটা উপকার তখন হলো। কিন্তু একটা হইচই হয়ে গিয়েছে আন্টিদের মধ্যে যে আমার ডাকনাম আবার পান্না, আচ্ছা। এই পান্না এগুলি পারে কিভাবে করলো। তা আম্মা বললো যে এভাবে ট্রেনিং করে লেখালেখি করে দিয়েছে, উনি তো আবার যাচাই বাছাই করে পাঠাচ্ছে। তখন ওই যে ফলো আপের মধ্যে আমারটাই প্রথম ছিল, আমরা তো অনেকজনই ট্রেনিং করেছি। তারপরে উনি তো একটা অবস্থান হলোই, এরপরে আবার 3 মাস পর আরেকটা ফলো আপ হলো, তখন আবার আরেকটা টোকাই দিয়ে লিখছি। তো ওখানেও মানে মোটামুটি তারপর আমার লেখালেখি টুকটাক হতো, মানে যতদিন আমি নোয়াখালীতে ছিলাম আমি কিন্তু এটা নিয়ে ছিলাম। আসলে আমি চিন্তা করি যে এখন সবার মধ্যে কিছু না কিছু আছে, চেষ্টা করতে হবে। জি। আমিও তো জানতাম না, আমি সেই লেখালেখির মধ্যেই সীমাবদ্ধ ছিলাম, যে আমি আজকে এ পর্যায়ে আসবো সেটাও আমার মাথায় ছিল না। রান্নার পেছনে আগ্রহটা শুরু কিভাবে? মানে লেখক কিভাবে লেখক রন্ধনশিল্পী থেকে হলো? রন্ধনশিল্পী হওয়ার যাত্রা লেখাটা শুরুটা হচ্ছে কবে? কলেজে টুকিটাকি করা, আর বিয়ের পরে তো রান্না করতে হবে। আমার আম্মাকে দেখতাম যে আগে সিদ্দিকা কবির আপার সবগুলি পত্রিকার কেটে কেটে একটা ফাইলে করে রাখতো, এখনো ওনার কাছে আছে। তো আমি করতাম, আমাকে দিত, তো ওটাও দেখতাম। আবার আম্মা খুব ভালো রান্না করে, ওনার রান্নাটাও দেখতাম। অতটা বাসায় তো আমার কাজ করতে হয় না, আমরা তো দুইজনেই ছিলাম। বিয়ের পরে তো করতে হয়, শ্বশুরবাড়িতেও কিন্তু করতে হয় না, যখন আলাদা হয়ে যাচ্ছি, বাচ্চা হয়ে গেল, তখন তো মানে আমার আসলে রান্না করতে খুব ভালো লাগে, মানে খুব মন ভরে খাওয়াতে খুব তৃপ্তি মানে পাই নিজেও। আর ওভাবে আমার আসলে শেখা, ওভাবে আচ্ছা। আমার রান্নার প্রতি একটু আগ্রহ চলে শুরুর আসছে। দিকে কি রান্না করতে পারতেন বেশি? খুব বেশি যে পারতাম তা না, যতই ভালো খারাপ রান্না করে আমার আব্বু কিন্তু বলে খুব ভালো হয়েছে। বাবা? হ্যাঁ। বাহ, বাবা মারা এরকমই হয় আসলে। বাবাই বলে, মা কিন্তু সত্যটাও বলে, কিন্তু বাবা কখনো আমাদের দোষটা দেখে না। আচ্ছা। আর আপনার জীবন সঙ্গী আপনার হাতের কোন রান্না পছন্দ করে? এখন তো সবচেয়ে রেগুলারে খাচ্ছে, বেশি? কোনটা সবচেয়ে বেশি পছন্দ করে? ও সবটাই খাও, হচ্ছে গরুর মাংস খুব বেশি পছন্দ করে, ঝাল আচ্ছা। আইটেম বলে। আচ্ছা, আর আপনি কি খেতে বেশি ভালোবাসেন? আমি হচ্ছে যেমন গরুর মাংস ভুনা, মানে খুব রিচ ফুড গুলি খেতে আমার ভালো লাগে। আচ্ছা। দেখে বোঝা যাচ্ছে আমি অনেক খাই। চিমটি? তো নোয়াখালী অঞ্চলের তো অনেক বিখ্যাত রান্না এইজন্য আছে, আমরা তার বেশি বেশি খাই। কোনটা ভালো লাগে? নোয়াখালীর হচ্ছে আমাদের শীতের সময় যে একটা হাঁসের মাংস, খোলাজা পিঠা, এটা আমার খুব ভালো লাগে। আর আমাদের এখানে হচ্ছে আপনারা সবসময় হয়তো রুটি খান, আমাদের ওখানে খোলাজা পিঠাটা চট করে মনে হচ্ছে 2-3 মিনিটে হয়ে যাচ্ছে। ওটা মানে খুব বেশি খেতে খেতে আমারই ভালো লাগে, কিন্তু আমার হাজবেন্ড আবার এটা কেন জানি পছন্দ করে না। ও হচ্ছে পরোটাটা খায়। আর নোয়াখালী অঞ্চলের ওই খাবারগুলি আমার মানে আমার গেস্ট আসলে আমি কিন্তু কিছু আইটেম আমি রাখি, যেমন আজকে আমি ডেজার্টটা কিন্তু আমাদের চুটকি সামিটা রেখেছি, আচ্ছা, যেটা আমি নিজে হাতে বানিয়ে। কোথায় কোথায়? তো ডেজার্ট এবং এই ধরনের রিচ ফুড নিয়ে তো আপনি বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। প্রথম কোন প্রতিযোগিতায় গিয়েছিলেন আপনি? প্রথম তো ঢাকাতে অনেকগুলিতে গিয়েছি, মার্কসে গিয়েছি, ওটা আমার ফার্স্ট টাইম হচ্ছে লাইভ কুকিং শো। সেই দিন ভাইয়া বিশ্বাস করবেন, আমার মনে হচ্ছে আমার হাই প্রেশার কেমন হয় জানি না, আমার মানে খুব ঘাম হচ্ছে, টেনশন, আমি কি আসলে লাইভে পারবো 30 মিনিটে রান্না করতে, মানে কিভাবে আমি পারবো। ওটা হচ্ছে ডেজার্ট নিয়ে, মানে বাসা থেকে ওরা 3টা চুজ করতে বলছে, ডেজার্ট বানিয়ে নিয়ে গিয়েছি। তো সিলেক্ট হলাম, তো লাইভ কুকিং শো হলো, মানে আমার মনে হচ্ছে আমি কোনো একটা যুদ্ধক্ষেত্রে চলে আসছি, ভয়ে কি দিবে কি পারবো এত, মানে কখনো তো আমার মানে লাইভ কুকিং শো হয় না, ওটাই ফার্স্ট টাইম। তো ওখানে আমি গোলাপ জামুন করেছি, ভালোই ভালো না হলে তার সেরা 4-এ আসতাম না, 5-এ ছিলাম। ওটা একটা অভিজ্ঞতা ছিল।
তারপর হচ্ছে আস্তে আস্তে অনেক মানে ভয় কেটে গিয়েছে। পাক্কা রাঁধুনি সিজন 2 তে ছিলেন হ্যাঁ, আপনারা। সিজন 2 তে সেখানে ছিলাম। কততম চ্যাম্পিয়ন হয়েছিল হ্যাঁ, একটা? champion এটা হয়েছি। কবের ঘটনা? এটা হচ্ছে 24 সালে। এটা তো ঢাকায় হয় না, চট্টগ্রামে হয়েছে। ওটা হচ্ছে আমি এরকম অনলাইনে দেখলাম, প্রথম আলোতেও দেখলাম, দিয়ে আমি মানে ঘরে মানে অনলাইনে হচ্ছে 2টা ছবি দিতে হবে। তো আমি আমার অঞ্চলের যে পিঠা, একটা হচ্ছে ডিম নারিকেলের ঝোল আছে, ওটা খুব মানে কখনো সময় হলে আপনাদের খাওয়াবো। ওটা এরকম বাসি যাচ্ছে কি দেখ। ওটা খুব মজার ওটা। আর আমাদের আরেকটা আছে কাচকি মাছের মরিচ খোলা, মানে আমাদের ট্রেডিশনাল যেটা। আমি 2টা রেসিপি দিয়েছি, দেখলাম যে সিলেক্ট হয়ে গেলাম। তো ওরা বলল যে আপনি তো আমাদের 40 জনের মধ্যে আসছেন, আপনি কি আসবেন? তো আমি কিছু চিন্তা না করে বলছি হ্যাঁ আমি আসবো। বলছে আপনাকে এসে আমাদেরকে খাবারটা এখানে দিয়ে যেতে হবে আর কি, প্রথম আলো অফিসে চট্টগ্রামে। তারপর আমার হাজবেন্ডও বলছে আমি কি যাব, কিছু না পাইলে তো বকা টকা দিবা, এখানে হচ্ছে আগে তো সিলেক্ট হবো, সেরা 10-এ আসবে, কিন্তু আমাকে চিটং যাইতে হবে। বলে কি কি দরকার, আবার যাবা আবার আসবা? যাই না, তোমার বোনের বাসায় যাব, মনে করে যে আমরা ঘুরতে যাচ্ছি। ও না কি বুঝে আমাকে নিয়ে গেল, মানে মানে সাপোর্ট করে, কিন্তু এত দূর যাবে আমি কখনো ভাবিও নাই। তো পরে ও চট্টগ্রামে গিয়ে ভোরের মানে পৌঁছেই আমি আবার সব রান্নার আইটেম নিয়ে রান্না করে প্রথম আলো অফিসে দিয়ে আসছি, বাটি টাটিও রেখে আসছি সব। আমার আপা আছে, আপা নিয়ে আসবে। তো পরে আমরা খেয়ে দিয়ে ঢাকায় চলে আসবো আর কি, মানে ওর একদিনের জন্যই গেলাম, ও যে নিয়ে গেছে এটাই তো বিশাল। তো পরে আমরা কুমিল্লা পার হওয়ার পরে ফোন করলো যে হ্যাঁ আপনি তো সেরা 10-এ আসছেন, আপনার মাছটা তো সেই রকম ছিল, মানে মরিচ খোলা যেটা। কাচকি মাছ। হ্যাঁ, কাচকি মাছ। তো বলে কি আপনি আপনার নোয়াখালী অঞ্চলে 2টা খাবার আনছেন, 2টা খাবারে আমাদের যা যারা পছন্দ করছে, এখন 1 সপ্তাহ পর হচ্ছে ফাইনাল, আপনি কি আসবেন? আমরা কিন্তু নাম্বার কম বেশি হলে আমরা অন্যজনকে নিয়ে নেব। তো গাড়িতে আছে, তো আমি আবার স্পিকার দিয়ে দিয়েছি। আমি বলছি হ্যাঁ আমাকে কি সত্যি আসতে হবে? তো বলতেছে হ্যাঁ আপনি যদি ফাইনালি চান তাহলে চলে আসেন। পরে ও বলছে হ্যাঁ আমি এখন তোমাকে নিয়ে আসছি, তখন কেন আনবো না? তো Wow! বাহ বাহ। হ্যাঁ, তো ওটা মানে পরে 1 সপ্তাহ পরে ওর কাজ ছিল, ও যেতে পারে না, আম্মা নিয়ে গেছে। আচ্ছা, ওটাও লাইভ কুকিং শো ছিল। ওখানে হচ্ছে মানে আমাদের যে ইনগ্রিডিয়েন্টস গুলো দিয়েছে ওটার মধ্যে রান্না করতে হবে। আমি করেছি মালাই চিকেন। আচ্ছা। সে এক অবস্থা, টেনশন, এত টেনশন, ওই কম্পিটিশন যাওয়া মানেই প্রচুর টেনশন। এটা এখন আমার মনে হচ্ছে পরীক্ষা থেকেও কঠিন। না, এতগুলো কম্পিটিশন আপনি অংশ নিয়েছেন, টেনশন তো কিছুটা হলেও কমে যাওয়ার কথা। তখন তো মানে হয় চলে আসে যখন একদম লাইভে। ওটাও লাইভ কুকিং শো ছিল, ওখানকার আপনার রেডিসন হোটেলে শেফরা ছিল, ওটাও আপনার 40 মিনিট সময় দিয়েছে আমাদের। আচ্ছা। তো যখন আপনার ঘোষণা সব শেষ, ফার্স্ট তো নাই, আমি কান্নাই করে দিয়েছি যখন আমার নামটা ঘোষণা দিল, স্ক্রিনে দেখাচ্ছে, আমি কাঁদতে কাঁদতে স্টেজে গিয়েছি, বুঝছেন? সেরা রাঁধুনিতে কখনো অংশ নেননি? হ্যাঁ, সেরা রাঁধুনিও ট্রাই করেছি, কখনো আসি না। এটা তো অনেক বড় একটা প্ল্যাটফর্ম আমাদের জন্য। জি। এবার কিন্তু আমাকে সিলেকশন রাউন্ডের জন্য কল করেছিল যে ওরা তো লিখিত রান্নাটা চায়, আমি আবার ছবি তুলে দিয়েছি। তো আমাকে বলছে আপনি লিখে ছবিটা পাঠান, আমরা অডিশন হলে আপনাকে ডাকবো। ওটাও আমাদের নোয়াখালী অঞ্চলে হাঁসের মাংস আর খোলাজা পিঠা ছিল, ওই ডেজার্টটা চুটকি সামেটাই ছিল। আচ্ছা, আচ্ছা। ট্রেডিশনালটা দিলাম আর কি। ওরা তো মানে কিছু বলে না, আমার পছন্দের মতো রেজিস্ট্রেশন করেছি। তো পরে আমি বললাম যে কবে হবে? বলে কি হবে, আপনাকে কল করব। তো আমি না 1 সপ্তাহ পর আবার ওমরা করতে চলে গেলাম। ওখানে বসে দেখতেছি সবাই অডিশন দিতে যাচ্ছে, ওটা আমার হাতছাড়া হয়ে গেল। আচ্ছা, কখনো next যদি time চেষ্টা নিশ্চয়ই। করি ইনশাআল্লাহ আমি লেগে থাকবো, অবশ্যই অবশ্যই। দিয়ে যাব। এটা আমার মাথায় সবসময় থাকে, আমি যেটা মাথায় থাকে ওটা আমি করে যাব। কাচকি মাছ দিয়ে তো চ্যাম্পিয়ন হলেন, তবে ডেজার্ট প্রতিযোগিতাতেও তো আপনি বেশ ভালো করেছেন। ডেজার্টের প্রতি আপনার কতটা দখল আছে? অতটা না, মানে খুব কম ডেজার্ট নিয়ে আর কি। তারপরেও ভয়ে ভয়ে গিয়েছি। ওখানে আমাদেরকে ডেজার্ট মার্কস ডেজার্টে যেটা ছিল, মানে সামনে যা আছে ওটা দিয়ে আপনাকে ডেজার্টটা বানিয়ে নিতে হবে। আচ্ছা, সামনে যা আছে বলার পর আমার সামনে যা আছে তারপর আর রুমানকে আর অপেক্ষা করাবো না, অনেকক্ষণ আবার ধরে তো খেতে বেচারা পারবে। অপেক্ষায় আছে। তোমাকে একটু সুস্মিতা দিচ্ছি, অনেক ভালো টেস্ট বেড়ে করে দিতে পারে দেখো। কিন্তু। ম্যাম, আপনার সিগনেচার ডিশ কি, মানে যেটা কাবাব। সবাই খায়? ভাইয়া আমার হচ্ছে আচ্ছা। ফিশ কাবাব আর বিফ কাবাব, চিকেন কাবাব। বাহ, আচ্ছা। এটা আমার খুব চাই। নাও, তোমাকে অনেকক্ষণ অপেক্ষায় রেখেছি, Oh, এবার thank you ভাইয়াকে so একটা much. কাবাব টেস্ট দেওয়া করে দরকার। বলো। হ্যাঁ, আমি কাবাব তুমি খেয়ে fish দেখবো। কাবাব try করো। একদম। তোমাকে বেড়ে দেবো? না, নিচ্ছি। আমি দিব? তোমাকে কাবাব দিব? থ্যাংক ইউ।
সত্যি মজা। এখন আপনি নাম্বার দিবেন। আমি বলো কত দিবে? আউট অফ 10 11 দেব। বাহ, বাহ, এবারে আমি Double চেখে দেখি। champion. আপনি বলছিলেন কাবাব আপনার খুব সিগনেচার। আসলে মাছটা তো বাচ্চারা খেতে চায় না, আমার বাসায় বাচ্চারা কিন্তু চিকেনের জন্য অস্থির, মাছটা খেতে চায় না, তো আমি এভাবে কাবাব বানিয়ে খাইয়ে দিই। তো সত্যিই কাবাবটা মজা, এবং আপনি বলছিলেন যে কাবাব আপনি খুব ভালো বানান এবং তার প্রমাণও পাচ্ছি। খেয়ে তো আমরা আরো মোটা হয়ে যাব। খাবারের মানে পুষ্টিমান নিয়ে শুনবো অবশ্য, তবে তার আগে একটু রেসিপি গুলা শুনে ফিশের। একদম, হ্যাঁ, আপনি বলছিলেন যে কাবাব অনেকেই মাছ খেতে চান না বা বাচ্চারা তো খেতে চাই না, তো কিভাবে এই কাবাবটা আপনি প্রিপারেশনটা করেন? কাবাবটা হচ্ছে যে কোনো মাছ দিয়ে করা যায়, আমার কথা হচ্ছে ওদেরকে আমার খাওয়ানোর দরকার, মাছটাও তো বাচ্চাদের দরকার। তো ওই যে সিদ্ধ করে কাটা বেছে, তারপরে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, একটা আলু ম্যাশ করে সিদ্ধ করা, তারপর হচ্ছে ঘি, চিলি ফ্লেক্স, একটু সামান্য চিনি লবণ দিয়ে মাখিয়ে তারপর হচ্ছে আপনার ডিমে চুবিয়ে ভাজলাম। এটা হচ্ছে ফিশ জালি কাবাবও হবে, ফিশ কাবাবও হবে। আচ্ছা, এই এভাবেই। কাবাবটাকে আগে থেকে করে ফ্রোজেন অবস্থায় রাখা যায়? এটা মাছটা তেমন একটা ফ্রোজেন রাখি না, যেহেতু এখানে আমাকে মাছটা ব্রাইন্ডিং এর জন্য আমি অন্য কিছু না দিয়ে একটা আলু দিলাম, আলুটা আমি ডিপে তেমন একটা রাখি না। এটা কেউ চাইলে আমি সাথে সাথে দিয়ে দিই, হয়তো বা ওই বানিয়ে দিয়ে দিচ্ছি, আর হচ্ছে এক ছাকা মানে হালকা একটু ছেঁকে তারপর রেখে বক্স করে দিয়ে দিচ্ছি। আর বিফ আচ্ছা। কাবাবটা ফ্রোজেন করে দেওয়া যায়। আচ্ছা, আচ্ছা, আর মাংসটা কাবাব? সম্পর্কে যদি জানতে চাই, কিভাবে প্রিপারেশনটা করেন? একদম টিপিক্যাল যে গরু মাংসের স্বাদ আর কি। ওটা হচ্ছে একদম হাতে মাখিয়ে আমি একদম বসিয়ে দিই আর কি, সরিষার তেলটা আমি ইউজ করি। মাংসের মধ্যে হচ্ছে অনেক বেশি পেঁয়াজ দিতে হবে, যেটা আমার মনে হয় আর কি। আচ্ছা। আর হচ্ছে পেঁয়াজ বাটা দিই, ঝোলটা একটু ঘন হয়, এই সব মশলা দিয়ে মা চাচিরা যেভাবে রান্না করে ওভাবেই করি। মশলাটা কি ইউজ করেন? এটা হচ্ছে সবগুলি হচ্ছে আপনার বাটা মশলাটা আমি ইউজ করি, আমি তেমন একটা গুঁড়োটা খুব কম খাওয়া হয় আর কি। সেটাই মনে হচ্ছে। হ্যাঁ, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, এভাবে সবগুলি বাটা। আর আচ্ছা, পোলাওটা চিনি গুঁড়া চাল? হ্যাঁ, পোলাওটা দেখেই মনে হচ্ছে খুব একদম ঝরঝরে, তো একটু আমি যদি একটু কালারের ট্রিক্সটা জন্য জানতে চাই। একটু গাজরটা দিই, মানে দেখতে আচ্ছা, ভালো লাগে। হ্যাঁ, সেটাই দেখতে পাচ্ছি যে একটু কালারফুল লাগছে। অনেক সময় যারা শুরুতে রান্না করে তারা পোলাওটা আর কি ঝরঝরে করতে পারে না। পারে না, আমি কিংবা না আসলে মেপে টেপে পানি দিই না, আমারটা হয়ে যায়, আচ্ছা। আন্দাজ করে আমি দিই, আমারটা হয়ে যায়, পারফেক্টলি হয়। প্রথম প্রথম যে হতো তা না, আমার দেখা যাচ্ছে ওই যে ভক্তাও হয়ে যাচ্ছে এমন, এখন তো করতে করতে 21 বছর করতেছি, হয়ে যায়। হুম, হুম। রান্নার ব্যাপারটা আসলে অভিজ্ঞতার একটা ব্যাপার, দীর্ঘদিন ধরে করতে রান্নাটা করতে হচ্ছে হাতে চলে মন আসে। থেকে ভালোবেসে করলে আমার মনে হচ্ছে এটা অসাধারণ হয়ে যাবে। আর আপনার মন মেজাজ খারাপ থাকবে সেদিন রান্না ভালো। আমার যে রেগুলার মন মেজাজ ভালো থাকে তা না, আমারও তো খারাপ হয়। সেই খারাপ মুহূর্তে হয় না যে অনেকের জন্য থেরাপি হিসেবে কুকিং কাজ করা যায়। আমার মন মেজাজ খারাপ, কিন্তু রান্না করলে মন ভালো হয়ে যায়। আপনার কি সেরকম কিছু হয়? রান্না তো আমার বাসায় রেগুলার আমাকে 3 বেলায় করা লাগতেছে, দেখা যাচ্ছে 4 বেলা করতেছে। বাচ্চারা ভাত আইটেমটা খুব কম খেতে চায়, কি খেতে চায়? এরা হচ্ছে এইসব জিনিস খাও, বার্গার বানাও, পিৎজা বানাই দাও, সারাক্ষণ আপনার ওই যে ভাজা পোড়াটা, মিষ্টি আইটেম খুব কম পছন্দ করে। ওর বাবার মতো হয়েছে। মানে মা রান্না পারে বলে সবকিছু। আমি তো মাঝে মধ্যে বলি, আমি কি সারাদিন রান্না করেই থাকবো? আহারে, আচ্ছা, শিখেছেন কোথায় আপনি? আমার আসলে মা থেকে দেখে দেখে শেখা, আর নিজেরও একটা হয়তো বা আইডিয়া আছে। আর আমি অনলাইনে অনেক ক্লাস করেছি। আমার যখন এই রান্নার জগতে আসা তখন কিন্তু করোনাকালীন সময়, তখন সব শেফরা কিন্তু অনলাইনে ক্লাস করাতো, ওই সুযোগটাকে আমি কাজে লাগিয়েছি। আর সরকারি 3টা কোর্স করেছি বিটিআই থেকে, এক আচ্ছা। সপ্তাহ করে করে, অনেকগুলি আচ্ছা, সার্টিফিকেট। সেই কোর্সগুলো কিসের উপর ছিল? রান্নার উপরে ছিল। মানে রান্নার তো অনেকগুলো হ্যাঁ। ধরন আছে, বেকিং এর হাইজিন কোর্স হয়, না, আবার- বেকিং আমার না, কুকিংটাই আর কি। হাইজিন অনলাইনে তাও। আচ্ছা, যে আরেকটা কথা, মানে আমার হাজবেন্ড, আমি চাকরি করি না, ওটা একটা আফসোস, কিন্তু আমি যে কিছু করব সে সবসময় বলে তুমি আমাকে, আমার সংসার, আমার বাচ্চা সামলিয়ে তুমি যা ইচ্ছে তা করো। আজকে সকালটার কথা বলি, সব রান্না করলাম, বাচ্চাদের টিফিন রেডি করলাম, ওর নাস্তা রেডি করলাম, তারপর আমি
এখানে আসছি, সব তো ওকে, তাহলে আমাকে সে বকা দেওয়ার সময়টা কোথায়? আমি ওভাবে মেনটেন করি, কাজ করি আর কি। তার মানে একজন নারীকে কত দিক সামলাতে হয় একদমই আসলে, তাই। সর্বজয়া তো এমনি এমনি বলে না আসলে। তো যেটি আপনি বলছিলেন যে আপনি শিখেছেন অনলাইন থেকে কিংবা আপনি সরাসরি গিয়ে উপস্থিত থেকেও আপনি বিভিন্ন কোর্স করেছেন। হ্যাঁ, আমি যে ডে লং যে কোর্সগুলি হয়তো বা একদিন দুদিন, আমার তো হয় না অতটা, দুইটা ছেলে দুইভাবে আসা যাওয়া করে, হয় না ওদেরকে রেখে, মানে ওর বাবা চায় না ওরা বাসায় একা থেকে কিছু করো, তো দেখা যাচ্ছে সকাল থেকে বিকেল পর্যন্ত যে কোর্সগুলি ওগুলি আমি আবার করে আসছি, এভাবে আর কি করেছি। এবং শেপ কোর্স যেগুলি ওগুলি আমার করা হয় নাই। আচ্ছা, ওটাও সি ফুডের ইচ্ছা আছে। কম্পিটিশনও তো আপনি অংশ নিয়েছেন। ওটা একদম ডিফারেন্ট একটা কম্পিটিশন ছিল, কিরকম? ওটারও টেনশন অনেক ছিল। যেমন ওটা হচ্ছে প্রথমে ওরা ছবি চায়, মানে ওই যে অনলাইনে, এটা তো চিটঙ্গি হলো, তো হচ্ছে আমি টুনা ফিশ কাবাব দিলাম, ওই যে কাবাবটাই আমার আর কি। আচ্ছা। তো টুনা ফিশ কোথাও পাওয়া যাচ্ছে না, আমি আমাদের পাশে হাজি ক্যাম্পের বাজার আছে, তো ওই চাচাকে কিন্তু আমি চিনিও না, আমি টাকা দিয়ে আসছি যে আপনি আমাকে যেভাবে হোক 2-1 দিনের মধ্যে আপনি আমাকে টুনা ফিশ এনে দিবেন। তো ও হাতে মানে কিভাবে পেয়ে গেলাম, 2 দিন পরে উনি আমাকে কল করলো যে আপনার মাছ আসছে, কিন্তু আমি ওনাকে চিনিও না, আমি ওনাকে 1000 টাকা দিয়ে আসছি যে মাছটা আমার লাগবে, কোথাও পাচ্ছি না। তো পরে ওই টুনা ফিশের মাছটা আমি করলাম, আমি যেভাবে আমার মাছের কাবাবটা করি ওটা একটু ডিফারেন্ট ছিল, ওটা তো একটু লবণ দিয়ে ভিনেগার দিয়ে ধুয়ে গন্ধটা, যেহেতু সমুদ্রের মাছ অনেক ঢাকায় আসতে আসতে সময় লাগে, ওটা অনেক ডিফারেন্ট ভাবে করে কাবাবটা করে আমি মানে সিলেকশন রাউন্ডে গেলাম, তো সেরা 10-এ চলে আসছি। বাহ। চমৎকার। তো সি ফুড নিয়ে মানে কম্পিটিশনটা যখন দেখলেন, তখন কেন মনে হলো যে সি ফুডের কম্পিটিশনেও এবার যাওয়া দরকার? নিজের কি সি ফুডের প্রতি ভালোবাসা আছে? না, সি ফুড নিয়ে আমার অত জানাশোনা নাই, একদম ফার্স্ট টাইম আমি এটা, ওই যে মাছের কাবাব বাচ্চাদের খাওয়াইতে খাওয়াইতে যে কোনো মাছ দিয়ে আমি বাজারে পেলে নিয়ে আসি, মানে আমাকে ওদেরকে খাওয়াইতে হবে। তো টুনা মানে আমি সি ফুডের কি দিব আমি কিছুই জানি না, তা আমার মাথায় গেলে আমি কাবাবটা তো পারি, তাহলে আমি কি মাছ দিয়ে করব, তো টুনা ফিশটাই বেছে নিলাম আর কি। ইয়েস, চলে এসেছে ডেজার্ট। এটির নাম কি? এটা হচ্ছে চুটকি সেমাই। আচ্ছা, চুটকি এটা সেমাই। হ্যাঁ। চুটকি কেন? এটা হচ্ছে জিরা আছে না, জিরার মতো করে ছোট ছোট, আমাদের অঞ্চলে নামে এটা ট্রেডিশনাল চুটকি সেমাই। আচ্ছা, এটা হাতে হচ্ছে বানানো। 2 হাতে বানানো, এটা আমি নিজে বানিয়ে তারপরে রান্না করে নিয়ে এসেছি। আচ্ছা, আচ্ছা। একটু বানানোর প্রক্রিয়াটা শুনি। প্রথমে বানানোর প্রক্রিয়া, তারপর রান্নার প্রক্রিয়া, সব শুনবো, সব হ্যাঁ, শিখবো, সব কি বলো? শিখে এটা ফেলবা। হচ্ছে নরমালি হচ্ছে ময়দা আর পানি, নরমাল পানি দিয়ে আচ্ছা। আমরা আটাটা করে ময়ান করে তারপরে এভাবে একটু লিচি লম্বা করে নিয়ে এক হাতে এভাবে রেখে আর হাতে একটু একটু করে এভাবে আমরা আচ্ছা এভাবে গল্প করতে করতে বানিয়ে ফেলি আর কি। আচ্ছা মা চাচিরা আমাদের নোয়াখালীতে গল্প করতে করতে দেখা যাচ্ছে অনেকগুলি ডাল একসঙ্গে হয়ে যাচ্ছে, তো এখানে তো আমি একাই করি, বাচ্চারা পরে আমি বসে বসে বানিয়ে নিই। ওরা বলে যে তুমি আমাদের রুমে কি করো, আমি বলি আমি আমার কাজ করি, তোরা পর। তো এইভাবে আসলে পিঠাটা বানিয়ে আপনার একটু রোদে দিতে হবে আর ফ্যানের নিচে থাকে, তো এটা বানিয়ে অনেক মানে এটা 2-3 মাসও কিন্তু সংরক্ষণ করা যায়, এটাকে আবার তেলে রাখতে হবে। আচ্ছা ময়দা যেহেতু একদম শুকিয়ে টেলে আমি বক্সে রেখে দিই, তখন কেউ চাইলে আমি দিয়ে দিই আর কি। আচ্ছা। রান্না করি খুব কমে চাই, এমনি নিয়ে যাই। তো রান্নার প্রসেসটা আমি বলি, মানে এখানে হচ্ছে খুব বেশি ঘন করে দুধ দিতে হবে, যেমন 2 লিটার দুধটাকে আমি 1 লিটার করলাম, তারপরে একটু 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে ওটাকে আরো ঘন করলাম, চাইলে কনডেন্স মিল্ক দিলে আর একটু কালার আসে। তারপরে অনেকে আবার সিদ্ধ করে, মানে চুটকি সেমাইটারে একটু গরম পানি দিয়ে সিদ্ধ করেও আগে নেওয়া যায়, তারপরে দুধের মধ্যে দিয়ে দিব আর কি, একদম ঘন করে, তারপরে চিনিটা ব্যালেন্স অনুযায়ী দিয়ে তারপর নামিয়ে নিব আচ্ছা, চুটকি সেমাই। বাহ, আচ্ছা। চমৎকার। সো টেস্ট তো করতেই এটা চাই। হচ্ছে ঈদে কিন্তু খুব একদম। বেশি যায় আমাদের, মানে প্রত্যেকটা সকালে ঈদের দিন চুটকিরে এভাবে দুধ দিয়ে আমরা রান্না করতে পারি, তারপর আবার দুধ ছাড়া নারকেল দিয়ে আমরা জর্দা বানিয়ে খেতে পারি এটা। বাহ, আচ্ছা। সুস্মিতা, হেল্প মি। একদম তাই। এবারে সেমাইয়ের রেসিপি শোনা হয়ে গেছে, চেখে দেখার পালা। বাহ, এটি কোন প্রতিযোগিতা অংশ নিয়েছিলেন এটি দিয়ে? না, একটি বলছিলেন ডেজার্ট কোন মার্কস। ওটা তো আমাদেরকে লিমিট করে দিয়েছে যে আচ্ছা। 60 টুকরা পাটিসাপটা বাসা থেকে বানিয়ে নিয়ে যেতে হবে। মজা, তুমি খাও না? পরবর্তীতে কখনো চুটকি আমি সেমাই খাবো, হলে আমি নিয়ে পরে যাবো। খাবো, আগে তুমি তোমার ডেজার্ট review কম টা- খাও।
তবে আরো যদি অন্যান্য ডেজার্ট গুলো সম্পর্কেও জানতে চাই, যে এটা তো আপনি বলছিলেন যে বানানো হয় প্রতি ঈদে, এছাড়া আপনি নিজে বা আপনার পরিবারের বাকিরা আর কোন কোন ডেজার্ট গুলো পছন্দ করে? আমার বাসায় ফুডিংটা একদম প্রতি সপ্তাহে 2-3 বার লাগবে। আমার প্রতি বাচ্চা সপ্তাহে 2-3 বার? বাহ, আমার বাচ্চা খুব পছন্দ করে। আচ্ছা। আচ্ছা, এই জায়গায় আপনার বাচ্চাদের সাথে আমার মিল আছে। পুডিং আমিও খুব পছন্দ হ্যাঁ। করি। তবে পুডিং বানাতে গেলে একটা যেটা ঝামেলা হয়, আমি নিজে ফেস ক্যারামেল। করি, যে ক্যারামেলটা অনেক সময় বেশি তেতো হয়ে যায়, একটু বেশি না, আমি কালার হচ্ছে হয়ে ওই যায়। যে একটু ঘি দিয়ে একটু চিনি দিয়ে চুলার আঁচটা একটু কমিয়ে কালারটা আসলে নামিয়ে নিলে কিন্তু ওটা পরবর্তীতে ব্যালেন্স চলে আসে। আচ্ছা। আপনি যখন চুলার মধ্যে দিয়ে রাখবেন তখন তো এমনি কালার দিতে হয়ে যাবে। বাহ। পরবর্তীতে আচ্ছা। আবার পুডিং অবশ্যই খাওয়াবো। পুডিং এর রেসিপিটা ছোট্ট করে একটু জানি, কারণ এটা মোটামুটি একটু চাইলেই সবাই বানাতে পারে ডেজার্ট, তো একটু যদি ছোট করে রেসিপিটা বলে দেন। পুডিংটা পুডিংটা আমি হচ্ছে হাত দিয়ে করি, আবার খুব বেশি তাড়া হলে আমি ব্লেন্ডারও করে ফেলি। তো ওই দুধটা হচ্ছে খুব ঘন করে মানে আমি হালকা গরম পানি দিয়ে দুধটাকে আপনার ইয়ে করে নিই আর কি, ফেটিয়ে নিয়ে আচ্ছা গরুর দুধটাকেও একদম ঘন করে দিই, আর না হলে আমি বেশিরভাগ পাউডার দুধ দিই। আচ্ছা। যেমন আমি 4টা ডিমের জন্য 1 কাপ একদম উঁচু করে দুধটা দিয়ে দিই। খাবো যখন ভালো করেই খাবো, তখন আপনার একদম মাখানোর পরে দুধের সাথে চিনি সব ব্যালেন্স করার পরে এটাকে ছেঁকে দিতে হবে। আপনি নিশ্চয়ই ছেঁকে দেন না? না, আমি ছেঁকে দেই, হ্যাঁ। কারণ তাহলে ওই এটা টেক্সচারটা খুব থেকে ভালো যায়। হ্যাঁ, আসে। সাদা হ্যাঁ। অংশটা কিন্তু আপনার যতই মাখান ওটা যায় না, তো ওটা ওই ছাঁকনিতেই থেকে যায়। ওভাবে আমি প্রেসার কুকারে দিয়ে দিই আর কি। আচ্ছা, বেশি সুস্মিতা অনেক শিখলা। অবশ্যই হ্যাঁ, খাওয়াবে, অবশ্যই অবশ্যই। একদিন তোমাকে করে খাওয়াবো। আচ্ছা, যারা ডিম খায় না, এগ পুডিং খেতে চায় না, তাদের জন্য আপনি কি করেন? অন্য ধরনের পুডিংও কি করে থাকেন? না, হ্যাঁ, মিল্ক পুডিংটা করা হয় জেলিটিন দিয়ে। হয় না ডাবের পুডিং আমি দেখি, ডাবের বা আরো পুডিং, অনেক তারপর কিছু। মিল্ক পুডিং, মিল্ক দুধটাকে পুডিং। খুব ঘন করে আপনি জেলিটিন দিলে ওটা মিল্ক পুডিং হয়ে যাচ্ছে। তো ভাই আমার মনে হয় না যে কেউ পুডিং খায় না। হুম, হুম। পুডিংটা অনেকেই অনেক ডিমের গন্ধটা অনেকে পছন্দ করে না, এটা একটা কারণ ডিমের হতে পারে। ডিমের যে গন্ধটা ওটা আসলে লাগে না, খুব বেশি দুধ দিতে হবে। দুধটাকে গরম পানি দিয়ে একটু মাখিয়ে নিলে হয়ে যায়। আর একটু ভ্যানিলা এসেন্স আমি দিলে আরো এসেন্সটা দিই না, আমার সুন্দর গন্ধটা পুডিংটা আসে। এমনি ভালো লাগে। আচ্ছা, আচ্ছা, এই যে আপনি রান্না করছেন বাড়ির জন্যই তো করছেন, এমনি প্রাতিষ্ঠানিক ভাবে কি কোথাও দিচ্ছেন, কিংবা হ্যাঁ, আপনার আমি রান্না? আমার পাড়াতে স্কুল আছে একটা, ওখানকার গাড়ি আমি কিন্তু নিজে দিয়ে আসি। আমি অনেক মানে অর্ডার পাই, কিন্তু আমাকে মানে নিজে দিয়ে আসার আমার ওই লোকজন নেই? লোকজন হয় না, আবার আমার ওই সুযোগ সুবিধা হয় না। আমি কিন্তু একটা অফিসে খাবারের অর্ডারও পাইছি, ভাইয়া আপনার ভাইয়া পছন্দ করে না, আবার ডেইলি আমার জ্বর তুফান হোক 20 জনের খাবার অফিসে পৌঁছে দিতে হবে, এটা মানে কোনো মাপও হবে না। এই জন্য ওই আচ্ছা। কাজটা আমি ছেড়ে দিয়েছি। তো ফ্রোজেন এমনি কি আইটেম করেছিলেন কিছুদিন? না, আমি পারি আচ্ছা। নাই, ওটা আমার দ্বারা হবেও না। 20 জন, আমার বাসায় আমরা 4 জন, ডেইলি 24 জন যে আনেন, আমাকে আবার ওদেরকে দিয়ে আসতে হবে, আবার বাসা আবার নিয়ে আসতে হবে বিকাল 4টা, পরের দিনের জন্য আবার, এটা অনেক বেশি প্যারা। সেটি তো হ্যাঁ, এখন করেননি, তো অনেক কিন্তু ধরনের ফুড কর- ডেলিভারি অ্যাপও আছে যারা না, ডেলিভার আমি করবে। পারবো না, আমাকে তো রান্না করতে হবে। আমি হচ্ছে ফ্রোজেনটাই আমার মনে হচ্ছে খুব ভালো। কাবাবটা, পিঠা, রোল, এগুলি আমি স্কুল বাচ্চাদের গার্ডিয়ানদেরকে দিই, আচ্ছা। এই জন্য আমার অত কষ্ট হয় না। আমার হচ্ছে আমি 50টা করে রোল বানিয়ে রাখি, 2-3 দিন পরে লাগলে আবার বানিয়ে রাখি, কিন্তু আমার স্টকে থাকে, আচ্ছা, কাবাবটাও থাকে। তো মান্থলি ইনকাম তো বেশ ভালোই। তেমন একটা যে ভালো অত না, আচ্ছা, তবে আপনি বিভিন্ন মানে আমার হাত চলে, আমার ভালো লাগে। বাহ। এবং ভালো লাগার পাশাপাশি আপনি বলছিলেন আমাদেরকে বিরতিতে যে আপনি নিজের টাকা জমিয়ে নিজের একটি ইচ্ছা পূরণ করেছেন, আপনি হজ করে এসেছেন। হ্যাঁ। এটাও তো একটা বড় প্রাপ্তি। আসলে প্রাপ্তি শুনি এটা বিস্তারিত। আমার আসলে আমার হাজবেন্ডের জন্য হয়েছে। ও আমার টাকাগুলি যতগুলি পেয়েছিলাম রেখে দিয়েছে। ওর টাকা দিয়ে আমি যাতায়াত করি, ওর টাকা দিয়ে চলি, বলে কি আমারটা দিয়ে তুমি যাও, কিন্তু তোমারটা আমি রেখে দিব। নিশ্চয়ই ওরও খুব ভালো লেগেছে না? তো আমি প্রথমে খুব রাগ করেছি, তুমি আমাকে 1,000 টাকা দাও, আমি এতগুলি টাকা পেলাম পাকা রাঁধুনিতে। বলে কি না, আমার থেকে নিয়ে যাও। তো পরে আমি আবার আমার আম্মাকে বললাম, আম্মা দেখেন আমি ফার্স্ট হলাম, আমাকে একটা টাকাও দিল না। তুমি যে যাতায়াত করলা 10-20 হাজার, এগুলো তো আমিই দিলাম, তুমি এই টাকার পিছনে লাগছো কেন? পরবর্তী বলে কি তোমাকে আমি হজ করাবো, থাকুক। তো এখন আর কথা বলি না, আর রাগও হয় নাই, যে ওর ইচ্ছাতে আমি হজ করে আসছি 25 সালে। আচ্ছা,
তবে নিশ্চয়ই আপনার স্বপ্নও রয়েছে যে সামনে আরো অনেক ইনস্টিটিউশন করবেন কিংবা শেখাবেন, কারণ আপনি নিজে শিখেই তো নিজের মধ্যে সীমাবদ্ধ থাকলেন, কিন্তু হবে না যে পরবর্তী প্রজন্মের মাঝেও তো ছড়িয়ে দিতে হবে। এই ব্যাপারে আপনি কি ভাবছেন? আমার আসলে খুব মানে একটা কোর্স করার খুব ইচ্ছা, যেটা আমার বাচ্চারা আর একটু বড় হলে আমি অবশ্যই করব, যেহেতু এই লাইনে আছি। যেতে যেতে তো একটা পরিচিতি চলে আসছে, সাজিয়া বললে এখন সবাই চিনে। আমি রান্না কম্পিটিশনের সাথে সাথে আমি রান্না প্রোগ্রামগুলিতেও যাই, বিভিন্ন টিভি কুকিং শোগুলি করি। তো আমার নিজের নামে সাজিয়া কিচেন নামে একটা কিচেন থাকবে, এটা আমার খুব ইচ্ছে। আচ্ছা, আচ্ছা, এটা আমি আমার বাচ্চারা বলে আমার তো দাঁতও পড়ে যায়, আমাকে একটা কিচেন করে দিই, বলে কি তুমি চেষ্টা করো, পারবা। ওরা কিন্তু আমাকে অনেক উৎসাহ দেয়। সেটা কি নোয়াখালীতে আপনার একটা সেন্টার করবেন? না, আমার আসলে বিয়ের পরে নোয়াখালীতে আমি গেস্ট হয়ে গিয়েছি ভাইয়া, যাওয়া হয় না। তো আপনি কোথায় থাকেন? এখানে উত্তরাতেই থাকি, এটা আমার শ্বশুর বাড়ি। ওরাও নোয়াখালী, কিন্তু ওদের নোয়াখালীতে ঘর বাড়ি না, এখানে স্থানীয়। আমার শ্বশুর বিমানে ছিল, তো ওই জন্য ওই এরিয়াতেই মানে থাকা। দিলে আমি ঢাকাতেই দিব, যেহেতু আমার নোয়াখালী যাওয়া হয় না। দেখা যাচ্ছে 24 ঘন্টার জন্য যাচ্ছি, 2 দিনের জন্য যাচ্ছি, ঢাকাতেই দিব। বাহ। বাহ, আপনার সেই স্বপ্ন পূরণ হোক, সেটার জন্য অবশ্যই শুভকামনা। এবার একটু জানতে চাই যে আপনি বলছিলেন করোনা চলাকালীন সময়টাতে আপনি ব্যবসা করতে শুরু করেছিলেন, উদ্যোক্তা হয়ে ওঠার সেই যাত্রাটা একটু শুনি। আসলে ওটা আমার ইচ্ছে ছিল, বাচ্চাকে যখন স্কুলে দিই না, গার্ডিয়ানরা দেখি যে ব্যাগ নিয়ে নিয়ে দৌড়াচ্ছে, কিছু বাচ্চাদের কাপড়ের ভিতরেও জামা কাপড় ঢোকাচ্ছে, কিন্তু গার্ডিয়ানদেরকে আবার গ্যারেজের ভিতরে স্কুলে ঢুকতে দেয় না দারোয়ান। লুকাই টুকাই হলো আপনার বিক্রি করতেছে। তো এইগুলি দেখে আমি আম্মাকে বললাম, আপনাদের জামাই থেকে আর চাইলাম না, আপনি আমাকে কিছু টাকা দেন, আমি কাপড় চোপড় নিয়ে আসি। আম্মা ঢাকায় আসে, আমাকে নিয়ে অনেকগুলি কাপড় চোপড় কিনে দিল। তো এখন আমার আবার বড়টাকে তো কেজিতে দিলাম, ছোটটা আবার তো কোলে, মানে আমি যে ক্যারি করে নিব রিক্সাতে। আমার বাসা হচ্ছে দক্ষিণখান এরিয়া, আমার বাচ্চার স্কুল হচ্ছে 6 নম্বর সেক্টর। তা আমার আসলে মানে হয়ে উঠতো না আর কি। ভাবি ছিল, মানে ভাবি বান্ধবী আর কি, খুলনাতে বাড়ি। তো উনি আমাকে বললো যে আপনি আমার বাসায় নিয়ে আসেন, আপনাকে স্কুলে নিয়ে যাইতে হবে না। তখন না একটা জামা বিক্রি হলে কি একটা আনন্দ লাগতো। 50 টাকা লাভ হলো, আমি ছেড়ে দিতাম। 50 টাকাটা মনে হচ্ছে আমার জন্য অনেক বেশি পাওয়া আর কি। তা আমার হাজবেন্ড তো এটা দেখলো যে ও তো দেখতেছে আমি কোথাও নিয়ে যাচ্ছি না, আমি ফোনে ফোনে কথা বলতেছি। তো পরে ওই ভাবি আমাকে অনেক হেল্প করছে। ওনার নিচে বিল্ডিংয়ে ভাড়া থাকতো, 24টা ফ্যামিলি ছিল। আমি যার জামাগুলো ওনার বাসায় রেখে আসতাম, ওখান থেকে আমি দামটা লিখে দিয়ে আসতাম, বাস উনি দিয়ে দিত। এভাবে মানে খুব ভালোই শেষ হতো, আবার নিয়ে আসতাম, মানে খুব ভালোই চলছিল। হঠাৎ করে না সব অফ হয়ে গেল করোনাকালীন সময়। আর স্কুল বন্ধ, আমাকে তো যে আনতে হবে না, কিন্তু অনেকে চাইতেছে। আর সবচেয়ে বড় কথা, এখানেও বিক্রি হতো, আবার নোয়াখালী তো আমি পাঠাইতাম। আমার আম্মার বাসার ভাড়াটিয়ারা ছিল, ওরা সব সময় মানে আমাকে বলতো যে পাঠাও, তো কুরিয়ার করে পাঠাই দিতাম। মোটামুটি চলছিল, মানে যেটা আমি চাইছিলাম সেটা হচ্ছিল, মানে আমার কষ্ট হচ্ছিল না। বাড়িতেও পাঠাচ্ছি, এখানেও সেল হচ্ছে। পরে আর মানে এটা আমি আর উঠাইতে পারি নাই। এটা কি আবার নতুন করে করতে চান? এখন আর চাই না, এত দিকে যাব না। আমি তো আবার অনলাইন অফলাইন পত্রিকাও আপনার রেসিপিগুলি রেগুলার দিচ্ছি, ওগুলিও আমাকে ফোকাস দেওয়া লাগতেছে। আর মানে আপনি রান্না নিয়ে থাকতে চান? হ্যাঁ, আমি এটাতে আমার এখন ভালো লাগতেছে। কষ্ট হচ্ছে, অনেকে বলে হ্যাঁ রান্না নিয়ে কাজ করো, কিন্তু আমার ভালো লাগে। এই যে আপনি প্রতিদিন মানে রান্না করছেন, বাজার করছেন, ইনগ্রেডিয়েন্টস কিনছেন, সেগুলোর জন্য তো অনেক খরচের যোগান। সেগুলি বাসার কর্তা সাহেব দেয়, আমি ওটার সাথে এটা মিলাবো না। আচ্ছা, তো ও আমাকে সাপোর্ট দিচ্ছে। তো আচ্ছা, আপনি বলছিলেন যে বিভিন্ন পত্রিকায় এখন রেসিপি দেন, তো একসময় তো আপনি নিজেও লেখালেখি করতেন, তো এরকম কোনো ইচ্ছে আছে যে নিজের কোনো রেসিপি বুক বের করবেন? হ্যাঁ, অবশ্যই করব, যেহেতু এতদিন ধরে করে আসছি, পত্রিকাগুলিও আমি কেটে কেটে রেখে দিচ্ছি, সেটা একসময় করব। জি, আপনি বলছিলেন যে সিদ্দিকা কবির রেসিপির বই পড়ে আপনি আসলে রান্নার প্রতি ঝুঁকেছিলেন, মাও বোধহয় আপনাকে দিয়েছিলেন। তখন কিন্তু সিদ্দিকা কবির রেসিপিগুলি প্রচুর মানে পপুলার ছিল, কোনো বই ছিল না। দেশের বাইরে কেউ গেলে ওই বইটি নিয়ে যেত। আমার আম্মা কত বই কিনেছে, তারপর হচ্ছে বইমেলা থেকে নিত, আর উনি প্রত্যেকটা নকশা কেটে কেটে রেখে দিত। তো তার ভক্ত তো আপনি অবশ্যই। এর বাইরে আপনার মানে যদি আমি জানতে চাই যে রন্ধন শিল্পী হিসেবে আপনার প্রিয় বা আদর্শ কে বা কারা? ঢাকাতে যে কোনো সময় বলা যাবে না।
কেন? সব আপুরা রাগ করবে, হ্যাঁ আমাকে বলো না, ওকে না, এই বলো। মুহূর্তে যে একজন নামগুলো মনে পড়ছে, কাউকে তো আপনি- মনে পড়ে। আপনি চাইলে 10-20 জনেরও নাম বলতে পারেন যদি মনে থাকে। না, আমাকে সবাইকেই ভালো লাগে, সবাই খুব ভালো রান্না করে। আচ্ছা, এটা তো ডিপ্লোম্যাসি করে আপনি বললেন, হয় না যে সবাই তো উত্তরটা দেয়, তো কারণ তাদের প্রিয় থাকেই আসলে। একজনকে তো আমরা সিদ্দিকা আদর্শ কবির হিসেবে আপার পরে দেখি, আসলে আমরা এরকম। মানে ওনাকে মনে হচ্ছে লালন পালন করে আসছে তার মানে ছোটকাল যে থেকে। এখন যারা জীবিত আছে কাউকে আপনার সবাইকে পছন্দ ভালো না? লাগে, এখানে কম বেশি না, কিন্তু উনি হচ্ছে ফার্স্ট। আচ্ছা। এখনো ওনার রেসিপিগুলি আমরা দেখি। সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ কে আসলে? বর্তমান সময়ের মধ্যে কারো নাম যদি মনে পড়ে? অনেকেই তো আছে আমাদের সাথে, যেমন? দিলরুবা আপা আছে, নাজমা আপা আছে, লবি রহমান আছে। আচ্ছা, তাদের তো বিভিন্ন অ্যাসোসিয়েশন আছে, বিভিন্ন হ্যাঁ, সংগঠন আমি হয়, ওনাদের বিভিন্ন গেট সবগুলোর টুগেদার সাথে হয়। অ্যাড আছি। আচ্ছা, আপনার দেখা হয় কিংবা দেখা সাক্ষাৎ হ্যাঁ হয়? হয়, গেট টুগেদার হয়, যাওয়া হয়। রান্না সব প্রোগ্রামে আমি যাই, কেউ ডাকলে আমি যাই। আমার এটা মানে খুব টানে। এই যে বৈশাখের প্রোগ্রামগুলি হলো, গেলাম। নাজমা আপার ওখানেও হলো, তারপরে হচ্ছে দিলরুবা আপা করলো, যে ডাকে আমি, রান্নার প্রোগ্রাম হলে আমি যাব। হয় না যে একটা মিটা পাওয়া যায়, পর্যায়ে? শাহনাজ আপু করে, শাহনাজ আপুর প্রোগ্রামগুলি তো আমার যাওয়া হয়। জি, তারপর কাকুলি আপা করে, ওখানেও আমার যা, সব রান্না জগতে যতগুলি প্রোগ্রাম হয় আমি যাই, চমৎকার। এমনকি আমি অ্যাটেন্ডও করি। বাহ, কাকুলি আপার পিঠা কম্পিটিশন আমি সেরা 10-এ ছিলাম। বাহ। হয় না যে আমরা যে কাজই করি একটা পর্যায়ে গিয়ে সেখানে একটু মোড়টা ঘুরিয়ে অন্যদিকে যাওয়ার চেষ্টা সবাই করি, এক এক কিংবা নিজের একটা ইনস্টিটিউট করে। ইনস্টিটিউট না, ধরেন আপনি বাঙালি খাবার পছন্দ করেন কিংবা বাঙালি রান্না করছেন, একটা পর্যায়ে কি মনে হয় না যে আচ্ছা আমি একটু ডিফারেন্ট কোনো কুজিন ট্রাই করি, ডিফারেন্ট কোনো বিষয় শিখি আর কি? আপনার সেরকম কোনো ইচ্ছা আছে? আমার তো এখন অনেক শেখার বাকি আছে, আমি শিখবো, আমি এখনো শিখি, আমি কি এখনো শিখতে ক্লাস চান করি। সেটি নির্দিষ্ট রান্না করে জানতে চাই। মানে ডিফারেন্ট ইউনিক ফিউশন রান্নাগুলি আমার শেখা হবে। যেমন স্টাশি ফিউশনে আমি সেরা 60-এ ছিলাম, মানে 60 জন নিয়েছে অনলাইনে, আমি সেরা 10-এ যেতে পারি নাই, তাহলে আমার ফিউশন সম্পর্কে জানা নাই, আমাকে শিখতে হবে। ফিউশনে তো শেষ নাই, সেটাই। আর শেখারও শেষ নাই। এই রিয়েলিটি শো গুলোতে যে অংশ নিয়েছেন, যেমন আমি যদি পাক্কা রাঁধুনিতেই কথাই বলি, আপনি চ্যাম্পিয়ন হয়েছেন। চ্যাম্পিয়ন হতে এত সহজ কোনো কথা না, নিশ্চয়ই আপনার ধাপে ধাপে অনেক পরীক্ষা দিতে হয়েছে, অনেক চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে। সেখান থেকে আপনি কি শিখেছেন? আমি শিখেছি যে আপনাকে মানে আপনি চেষ্টা করতে হবে, আপনাকে উপস্থিত বুদ্ধি থাকতে হবে, আপনার কাজ ভালো হতে হবে। আপনি যে শুধু রান্না করবেন না, রান্নার সম্পর্ক আপনার অনেক কোশ্চেনও করে, মানে ওরা হচ্ছে এমনিই পরীক্ষা দিচ্ছে, আরো পরীক্ষা দেওয়া লাগতেছে মুখে। সেটা তো জানি, বাট কি কি আপনি আলাদা করে নির্দিষ্ট ভাবে বলুন, মানে কি কি শিখেছেন আপনি? আমি দেখলাম যে হচ্ছে এখানে হাইজিন মেনটেন করতে হবে, ফুডের উপরে আপনার মানে কতটা স্বাস্থ্যকর ওটা জানতে হবে, মানে আপনি যে খাবার রান্না করছেন ওটার উপরে আপনাকে অনেক কিছু জিজ্ঞেস করবে, অনেক কিছু আপনাকে জানতে হবে, শিখতে হবে। এবং সেই সাথে টাইম ম্যানেজমেন্টটাও তো একটা বড় বিষয়। টাইমটা তো বিশাল, 30 মিনিট দেয়, ও খুব জোরে 40 মিনিট। প্রাইসিংটা শিখতে হয়নি যে প্রাইসিং কিংবা যেটা ফুড আপনি ডেকোরেশন? বলছিলেন যে নিজের একটি Food রেস্তোরাঁ decoration, খোলার আপনার স্বপ্ন আছে, তো সেক্ষেত্রে এই যে খাবারের মূল্য নির্ধারণ করা, এটাও তো আসলে বিভিন্ন কম্পিটিশন হ্যাঁ, খাবারের মূল্যটা হচ্ছে মানে দুইজন কতটুকু খাবে, কত গ্রাম খেতে পারে, অনেক অনেক কোশ্চেন করে। এত পড়াশোনা করে যাও, দেখে যে ওখানে পারতেছি না, এগুলি আমাকে অনেক শিখতে হবে ভাইয়া, আমি শিখিই নাই, আমাকে অনেক কিছু জানতে হবে। আমি প্রতিদিন বলি যে আমি কবে পারবো, মানে আমার বাচ্চারা কবে বড় হবে যে আমি পারবো। আমি অনেক কোর্সের অ্যাপ্লাই করেও আমি যাই না, কারণ আমি সময় দিতে পারবো না। জি, রান্না নিয়ে তো ব্যস্ত থাকতেই হয়, পরিবার সামলানো একটা মহা ঝক্কির কাজে বলবো। হ্যাঁ, এর বাইরে কি আপনার অন্য কোনো ভালো লাগার বিষয় আছে? আমার ঘুরতে খুব ভালো লাগে। ঘুরতে? তো ঘুরতে গেলে তো আমরা অনেক সময় নানান জায়গায় নানান খাবার টেস্ট করি, আপনি সেরকম কিছু করেন? না, ঘুরতে গেলে তো আমরা খাই, নর্মালি যেটা থাকে সেটাই খাই, বাচ্চাদের পছন্দের খাবার খাই, কিন্তু আমরা হচ্ছে একটু বন্ধ পেলে, বাচ্চাদের বন্ধ পেলে আমরা খুব ঘুরি 4 জনে। কোথায় ঘুরতে যান বেশিরভাগ সময়? ঢাকার ভিতরেও ঘুরতে যায়, আর এখন খুব কাছে 300 ফিট, ওখানে চলে যায়। ঢাকায় ঘোরার জায়গাটা কোথায় বলেন তো? ঢাকায় 300 ফিটটা ভালো লাগে, গাজীপুর রিসোর্ট গুলি ভালো লাগে, আর কি আছে, আচ্ছা আর হচ্ছে দিয়াবাড়ি আছে আমার আশেপাশে। আচ্ছা, আচ্ছা, আর গান শোনা, বই পড়া, সিনেমা দেখা, সেগুলো তো হয়? বাহ, মোটামুটি পরিবার আমাকে অনেক সময় দেয়, আমরা 4 জনে মোটামুটি একটা বন্ডিং আচ্ছা। আছে। ও অফিস করে আসলো, বাচ্চাদের অনেক সময় দেয়,
আচ্ছা, আপনার মতো যারা রন্ধনশিল্পী হতে চায় কিংবা উদ্যোক্তা হতে চায় তাদের জন্য কিছু বলতে চান? যারা রন্ধনশিল্পী হতে চায় আমি মনে করব যে প্রত্যেকটা মেয়ের একটা প্রতিভা থাকে, ওটা কাজে লাগিয়ে আসতে হবে। আমি কখনোই জানতাম না আমি এখানে কথা বলতে পারবো, সেটা আমি কখনো ভাবি নাই। ফার্স্ট লাইভ কুকিং সব ভাইয়া বিশ্বাস করবেন, আমার খুব ঘাম হচ্ছিল, টেনশন হচ্ছিল, আমি কি আদৌ পারবো, আমি কিভাবে করব। পেরেছি, আমি সেরা 10 ছিলাম। তো ওটা প্রত্যেকটা মেয়ে চেষ্টা করতে হবে, সবারই প্রতিভা থাকে, হয়তো বা কেউ দেখায় কেউ দেখায় না। আজকের পর্বের শুরুটাও হয়েছিল সেই কথা দিয়ে যে প্রত্যেকের ভিতরে একটা রং থাকে, আসলে সেটা বের আমি করে এখন আনতে মনে হয়। করি, এই পর্যায়ে এসে আমি মনে করি। আমাকে অনেকে টিভিতে দেখে, হ্যাঁ তো রান্নার শো দেখছি, আমার ভালো লাগে। বাহ, আমি কিন্তু চমৎকার। ওদেরকে এবং বলি না যে আমি শো করে আসছি আজকে দিচ্ছি, আমি কাউকে বলি না। এই চুটকি সাবাই নিয়ে বলি, নাগরিক টিভিতে আমি এটা রমজানে মনে হচ্ছে এটা দেখিয়েছিলাম, তো আমার ছোট ফুফি ওনার মেয়ে দেখছে, বলে কি মা পান্নাকে দেখাচ্ছে দেখো। তো উনি এটা দেখে টেকে আমার আম্মাকে ফোন দিছে, হ্যাঁ মেয়ে আর কিছুই দেখালো না, চুটকি সাবাই দেখাইতে গেল। বাহ, চমৎকার। আমরা তো অনুষ্ঠানের ওটাই একদম ভালো শেষ লাগে। মুহূর্তে চলে এসেছি, খুব ভালো লেগেছে আপনার সাথে কথা বলে। আপনি ভালো থাকবেন। আমারও খুব ভালো লেগেছে। মাছরাঙ্গাকে অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করানোর জন্য।